আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিছু এমসিকিউ নিয়ে, যেগুলো হচ্ছে ফ্লুইড মেকানিক্স, মানে হচ্ছে ফ্লুইডের নিয়ে আলোচনা। ঠিক আছে, সেখানে ফ্লুইডের স্ট্যাটিক ফ্লুইড বা ডাইনামিক ফ্লুইড দুইটাই থাকতে পারে। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, রেনল্ড সংখ্যা 2000-এর নিচে হলে প্রবাহটি কেমন হবে? উত্তর হচ্ছে ধারারেখ প্রবাহ। আর নর্মালি যেটা হয় যে 4000-এর থেকে যদি বেশি হয় রেনল্ড নাম্বার, তাহলে সেটা হয় হচ্ছে টার্বুলেন্ট প্রবাহ। আমি আপনাদেরকে ধারারেখ এবং টার্বুলেন্ট প্রবাহের একটু ফিগার দেখে, যেটা আমি আঁকবো। তো হোপফুলি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ধারারেখ প্রবাহ বা স্ট্রিমলাইন প্রবাহ, আর আমরা নিচে দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে টার্বুলেন্ট প্রবাহের একটা চিত্র বা একটা উদাহরণ দেওয়া হয়েছে। তো এখন আমরা নেক্সট যে এমসিকিউ সেটাতে চলে যাব, চলেন। তরলের সান্দ্রতা তাপমাত্রার সাথে কিভাবে পরিবর্তিত হয়? তরল পদার্থের সান্দ্রতা তাপমাত্রা বাড়লে সান্দ্রতা হচ্ছে কমে যায়। এর কারণ হচ্ছে তাপমাত্রা বাড়লে তরলের যেই কণাগুলোর মধ্যে সংশক্তি বলের মানটা উইক হয়ে যায়। সংশক্তি বলটা বা ইংলিশে আমরা বলি কোহেসিভ ফোর্স, এই ফোর্সটা উইক হয়ে যায়। এরপরের প্রশ্ন, আর্কিমিডিসের নীতি অনুযায়ী বস্তুর হারানো ওজন কিসের সমান? আর্কিমিডিসের নীতি অনুযায়ী বস্তুর হারানো ওজন হচ্ছে অপসারিত তরল ওজনের সমান। কথার কথা, একটা পাত্রের মধ্যে কোনো একটা বস্তু আমরা রাখবো, জাস্ট এই বস্তুটা এরকম দেখতে। যখনই পাত্রের মধ্যে সেটা রাখতে যাব, এই পাত্রের মধ্যে রাখার কারণে বস্তু তার যে ওজন বাতাসে ছিল সেই ওজন থেকে কিছুটা কম ওজন শো করবে। লেটসে তার ওজন ছিল 19 নিউটন, এখন মানে উদাহরণস্বরূপ আর কি 19 নিউটন ছিল, এখন তার ওজন একটু কম দেখাবে, লেটসে 18.6 নিউটন দেখাবে। এই যে ওজনটা একটু কম দেখাচ্ছে, সে যে একটু ওজন হারাইছে, সেটা হচ্ছে কতটুকু ওজন হারাইছে? 0.4 নিউটন ওজন হারাইছে। এই ওজনটা হচ্ছে যে পরিমাণ তরল সে যখন এখানে ডুবে যাবে বা এখানে যখন সে থাকবে বা ভাসবে, যেটাই বলেন। সো এখান থেকে কিছু পরিমাণ তরল যদি সে ডিসপ্লেসড করে, এই যে সরিয়ে ফেললো এই জায়গা থেকে, কারণ সে তো এখানে অকুপাই করলো এই জায়গাটা, সেই তরলের ওজনের সমান হবে এটা। তো এটা হচ্ছে আর্কিমিডিসের সেই গ্রেট প্রিন্সিপাল। এরপরে বলছে প্রান্তিক বেগের ক্ষেত্রে, টার্মিনাল ভেলোসিটির ক্ষেত্রে স্টক্সের সূত্রে সান্দ্র বল এবং গোলকের ব্যাসার্ধের সম্পর্ক কি? স্টক্সের সূত্র হচ্ছে F = 6π η r b, যেখানে F হচ্ছে সান্দ্র বল বা বাধাদানকারী বল, আপনার ইটা হচ্ছে 6π, তো একটা কনস্ট্যান্ট, ইটা হচ্ছে সান্দ্রতাঙ্ক, আর হচ্ছে গোলকের সেই গোলকের ব্যাসার্ধ, আর ভি হচ্ছে সেই গোলকের বেগ। এটা এটা যদি আপনার প্রান্তিক বেগ ধরতে পারেন, প্রান্তিক বেগ, তার মানে বোঝা যাচ্ছে যে এফ হচ্ছে আমার আর এর সমানুপাতিক। আমি একটু প্রান্তিক বেগ নিয়ে বলি। প্রান্তিক বেগ হচ্ছে, ধরেন অনেক উপর থেকে একটা বৃষ্টির ফোঁটা পড়তেছে, একটা তো আর পড়তেছে না, অনেকগুলাই পড়তেছে, বাট ধরেন একটার কথা চিন্তা করেন, এই ফোঁটাটা পড়তেছে, পড়তে পড়তে তার এখানে যত পড়বে, পড়তে পড়তে তার বেগটা প্রথমে ছিল 0, কিন্তু এখানে তার বেগ বাড়তেছে, 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 বাড়তে 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 অনেক বেশি বাড়ার কথা। যখন ভূমিতে এসে পড়বে, তখন তার বেগটা হওয়ার কথা হিউজ, ধরেন 330 মিটার/সেকেন্ড, এরকম একটা বেগ হওয়ার কথা। মানে এটা মাথায় পড়লে অনেক ক্ষতি হবে আমাদের, এরকম হওয়ার কথা। কিন্তু যেটা হয় যে একটা লেভেলে আসার পরে ওই যে এখানে বাতাসের মধ্যে দিয়ে আসে না, বাতাস তাকে একটা বাধা দেয়, সান্দ্র বল দেয় একটা, ঠিক আছে। তারপরে পানির একটা লেয়ারকে বাধা দেয়। তো সব মিলে ওভারঅল বাতাসের বাধাপ্রাপ্ত হয়ে সে একটা অবস্থায় রিচ করে, যেটাকে আমরা বলি টার্মিনাল ভেলোসিটি বা প্রান্তিক বেগ। তার মানে একটা নির্দিষ্ট বেগের বেশি, এটা হচ্ছে 30 মিটার/সেকেন্ড, এই বেগের বেশি সে রিচই করতে পারে না। সো এইটাই হচ্ছে প্রান্তিক বেগের কনসেপ্ট আর কি। এখন নেক্সট প্রশ্ন হচ্ছে, সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা কোনটি? সান্দ্রতা গুণাঙ্ক এফ হচ্ছে আপনার 6 একটুকে দেখলাম ইটা, আর বি, সরি ভি, এখানে ইটা বের করতে চাই, এটা হচ্ছে F/6π/r/v। তো এখানে দেখেন আপনার ইটা, দাঁড়ান, এখানে কালারটা চেঞ্জ করা উচিত। ইটার একক বের করবো আমরা, ফাইন। সো নিউটনের ফোর্সের একক হচ্ছে নিউটন, আর 6π-এর কোনো একক নাই, এটা একটা কনস্ট্যান্ট। আর মানে হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধের একক হচ্ছে মিটার। আর ভি হচ্ছে এখানে আমাদের বেগ, বেগ হচ্ছে একক হচ্ছে মিটার/সেকেন্ড। এখন যদি আমরা হিসাব করি, এই নিউটন, নিউটন মানে কি? নিউটন মানে ফোর্স থেকে আসছে, ফোর্সের জায়গায় F = ma, এম এর একক হচ্ছে কেজি, আর এ এর একক হচ্ছে মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে লেখো কেজি মিটার/সেকেন্ড স্কোয়ার, আর নিচে থাকবে হচ্ছে মিটার স্কোয়ার। এখানে এই মিটার মিটার গুণ করলে হয় মিটার স্কোয়ার
পার সেকেন্ড, এই পার সেকেন্ড উপরে গেলে হবে হচ্ছে সেকেন্ড, পার সেকেন্ড উপরে গেলে হবে শুধু সেকেন্ড। সো আমরা এখানে তাই করব, পার সেকেন্ড উপরে গেলে হচ্ছে সেকেন্ড হয়ে যাবে। এরপরে তোমার এখানে একটা কেজি আছে ফাইন, এই একটা মিটার কাটা, একটা মিটার থাকবে, এই মিটারটা উপরে গেলে মিটার ইনভার্স হয়ে যাবে। আর এখানে সেকেন্ডের উপর দেখো পাওয়ার -2, এখানে পাওয়ার 1, তাই না? তাহলে সেকেন্ডের উপর একটা হচ্ছে পাওয়ার -2, একটা হচ্ছে পাওয়ার 1, যোগ করলে হবে -2 + 1, তাহলে যোগ করলে হবে এস ইনভার্স। সো এবার আমরা বুঝলাম যে আমাদের একক হচ্ছে এটা হয়েছে। আচ্ছা, একক যদি এটা হয় তাহলে মাত্রা বের করা কোনো ব্যাপারই না, কারণ মাত্রা হচ্ছে কেজির ক্ষেত্রে মাত্রা এম, আর মিটার ইনভার্সের ক্ষেত্রে সেটা এল ইনভার্স, আর এস ইনভার্সের ক্ষেত্রে সেটা টি ইনভার্স। সো এম এল ইনভার্স টি ইনভার্স, তার মানে সি নাম্বারটা হবে। আমি এত কাহিনী করে এই কোশ্চেনের উত্তর বের করছি, অবশ্যই আপনি সেটা এফোর্ড করতে পারবেন না পরীক্ষায়, বিকজ এটার টাইম এত লাগতেছে। এই ক্ষেত্রে এটার মানটা মুখস্থ রাখবেন, কারণ সান্দ্রতা গুণাঙ্কের একক এটা আমাদের ছোটবেলা থেকেই আমরা দেখতাম পরীক্ষায় বারবার আসতো। এর পরের প্রশ্ন হচ্ছে ভেঞ্চুরি মিটার কোন কাজে ব্যবহৃত হয়? ভেঞ্চুরি মিটার তরলের চাপ, তরলের প্রবাহের হার, সান্দ্রতা মাপতে, ঘনত্ব মাপতে কোন কাজে ব্যবহৃত হয়? ভেঞ্চুরি মিটার হচ্ছে এমন একটা যন্ত্র যেটা তরলের প্রবাহের হার মাপতে ব্যবহৃত হয়। রিমেম্বার, আমরা আমরা পড়ছি এগুলো ডেফিনেটলি, যে বার্নলির যে প্রিন্সিপাল আছে না, সেই প্রিন্সিপালের একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন ছিল আপনার ভেঞ্চুরি মিটার। তো বার্নলির প্রিন্সিপাল ইউজ করে ভেঞ্চুরি মিটার কাজ করে, এইটা একটা এমসিকিউ শিখা হয়ে গেল। তাহলে ভেঞ্চুরি মিটার যেটা তরলের প্রবাহের হার বা বা এটাকে বলে ফ্লো রেট, তো সেটা বের করতে হয়, যেটাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করি, এ ইন্টু ভি আইডিয়াল ফ্লুইডের ক্ষেত্রে আর কি, যেটা এই সূত্রটা দেখার কথা আইডিয়াল ফ্লুইডের ক্ষেত্রে। এগুলো দিয়ে আমরা অনেক ম্যাথ করছি এর আগে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেজন্য, যাতে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যান আপনারা। তো এটা গেল। এরপর আমরা পরের কোশ্চেনে আসি। আমাদের আজকে লাস্ট কোশ্চেন এটা, তরলের ভেতর দিয়ে গোলকের পতনের ক্ষেত্রে সান্দ্রতা বল বেগের সাথে কিভাবে পরিবর্তিত হয়? আমরা শুরুতেই বলছি যে একটা গোলাকার বস্তু, সে কোনো একটা তরলের মধ্য দিয়ে পড়তেছে, লেটসে সে হচ্ছে বাতাসের মধ্য দিয়ে পড়তেছে, এবং পড়ার ক্ষেত্রে তার যে ব্যাসার্ধ সেটার উপর ডিপেন্ড করে যেই ফোর্স সান্দ্র বল, সেটা কিন্তু তার গতিকে বাধা দিবে। এই সান্দ্র বল এফ, এটা হবে 6π η/v। এটা হচ্ছে এখানে সান্দ্রতা গুণাঙ্ক, আর হচ্ছে এখানকার ব্যাসার্ধ, আর ভি হচ্ছে যেই বেগে পড়তেছে সেই বেগটা। এখন ভাই আমাদেরকে বলছে যে এই যে বলটা, বাই দ্য ওয়ে আপনাকে একটা কথা বলি, স্টক্সের যে সূত্রটা কিন্তু সবসময় গোলাকার বস্তুর জন্য হচ্ছে 6π হবে, গোলাকার বস্তু না হলে কিন্তু এটা 6π হবে না, এটা আমরা জানি। তো 6π একটা কনস্ট্যান্ট, ধরেন এটা একটা কনস্ট্যান্ট, নির্দিষ্ট তরল হতে এটাও কনস্ট্যান্ট, আরও ধরেন যে কনস্ট্যান্ট আপনি গোলকের কোনো, মানে যেই গোলক সেটার কোনো ব্যাসার্ধও চেঞ্জ করলেন না ধরেন, তাহলে সান্দ্রতা বল বেগের সাথে কীভাবে সমানুপাতিক চিহ্নে সম্পর্কযুক্ত, তাই না? বেগের সমানুপাতিক এটা। সো এটা হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর। আশা করি বুঝতে পারছেন যেটা কীভাবে অ্যান্সার করবেন। তো আজকের এই ভিডিওটা থেকে আশা করি উপকৃত হয়েছেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার আরেকটি চ্যানেল এনইউ ফিজিক্স ক্লাসরুম, এই নামটা দিয়ে সার্চ দিয়ে এটাও সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এটাও ফিজিক্সের লেকচার আপলোড করা হয় এখানে। সো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।